বাবা দুশোসে না কেন, ভয় বিষ্ণু মাতার ভয়। যেভাবে সম্মানীয় শঙ্কর ঘোষের ওপরে যেভাবে এরকম আক্রমণ করা হলো, ওনাকে পুরো ফেলে দিয়ে যেভাবে অন্যান্য দলের এটা করছিলেন, এটা বাংলার কাছে অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা। নোয়ার পরিস্থিতি বিধানসভায় বিরোধী বিধায়ক সবাই প্রায় কোণঠাসা ছিলেন। মমতা ব্যানার্জি একতরফাই বক্তব্য রাখছিলেন, সেখানে হাতাহাতি হলো বিজেপি বিধায়কদের মধ্যে। অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে অ্যাডমিট শঙ্কর ঘোষ। কি বলবেন বিধানসভার চিত্র? গণতন্ত্র হত্যা হচ্ছে সরকারে, মানে ওটা বিধানসভা, মানে বলতে লজ্জা লাগছে, বিধানসভার মধ্যে নেই, ওটা একটা হয়ে গেছে ওই কলতলার ঝামেলা, মানে কলতলার হয়ে গেছে, কলতলার ঝগড়া হয়ে গেছে। বিধানসভা নেই, ওখানে শুধু হীরক রানী একাই বলবেন, আর কেউ কিছু প্রতিবাদ করতে গেলে যেরকম ওই প্রজারা যেরকম হত্যা করে ঠিক সেরকম বিরোধীরাও যদি কিছু বলতে চায় হীরক রানীর ওপরে, তো ওই প্রজাদেরকে হত্যা করাই হবে। ডাইরেক্ট তো হত্যা করতে পারছেন না এখনো অব্দি, ওই জন্য ধস্তাধস্তি, মারপিট, মানে এটা আর হত্যা ছাড়া কি বাকি রেখেছে? সাধারণ জনগণ তো পুরো চুপ করে রেখেছে, অপোনেন্ট পার্টি কিছু বলতে গেলেই তাদের ওপরে আজকে যেভাবে সম্মানীয় শঙ্কর ঘোষের ওপরে যেভাবে এরকম আক্রমণ করা হলো, ওনাকে পুরো ফেলে দিয়ে যেভাবে অন্যান্য দলের এটা করছিলেন, এটা বাংলার কাছে অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক ঘটনা। আর বিশেষ করে এই ধিক্কার জানাই এই সরকারকে, অবিলম্বে পদত্যাগ চাই। এই যে বিধানসভার ভিতরে সবচেয়ে সুপ্রিম পাওয়ার যার কাছে থাকে, তিনি হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ লোকসভার এই বিধানসভার স্পিকার। তিনি কি করে এই বিষয়গুলো সহ্য করছেন? তিনি বলবেন কেন? তিনি তো আছে, তো হীরক রানী তো কাঠের পুতুলের মতন সবাইকে নাচাচ্ছে, তো উনি তো দড়িতে সবাইকে গলায় ফাঁস লাগিয়ে তো ওনাকে তো রেখে দিয়েছে। উনি কিছু বলতে গেলেই তো ওনার গলায় ফাঁসটা টেনে দেবে। উনি যে বলবেন, বললেই তো ওনার ফাঁসি হয়ে যাবে, হাতে দড়িটা তো ওনার হাতে আছে। নির্দেশ করছে মমতা ব্যানার্জি বিধানসভার ভিতরে। তিনি বলছেন যে আমি কিন্তু বার করে দেবো, মার্শাল দিয়ে বার করে দেবো, এই সমস্ত তিনি বলার তো কেউ নয়, স্পিকার বলবেন। তার বললাম না, হীরক রানী, উনি কাউকে, আর এখানে আর কোনো কথা নেই, হীরক রানী একা বক্তব্য, বাকিরা ওনার যারা সারাউন্ডিং আছে শাসক দলের, তাদেরকে উনি দড়ি ফাঁস দিয়ে রেখেছে, কাঠের পুতুলের মতন আছে। যে বিমান বন্দ্যোপাধ্যায় যেই হোক কেউ বলতে পারবে না, ওখানে মাননীয় শেষ বক্তা, আর যদি অপোনেন্ট কেউ কিছু বলে তখন তাকে প্রত্যাহার করা হবে। সেই অপোনেন্ট বলুক, নিজের দলের নেতারাও যদি ওখানে সিচুয়েশন হ্যান্ডেল করতে, তাকেও সাসপেন্ড করে দেবে, সেই ভয়তেই কেউ কিছু বলতে পারছে না, উনিই বলবেন একা। এইভাবে সাসপেন্ড করে কি মুখ বন্ধ করা যাবে? মুখ বন্ধ তো করছে, কিন্তু বিজেপিকে এইভাবে রোকা যাবে না। বিজেপি আরো মানে যে বিজেপি পিঠ ঠিকে গেছে দেওয়ালে, এবারে বিজেপি আঁচড় মারতে কিন্তু পাল্টা আঁচড়টা দেবে। বিজেপি আর সহ্য করতে পারছে না, বিজেপির অনেক এনাফ ইজ এনাফ, আর বিজেপির আর সহ্য করবে না। আজকে মাননীয় শঙ্কর ঘোষের ওপরে যেভাবে প্রত্যাহার করা হয়েছে, এটা কিন্তু বিজেপি একদম মেনে নিতে পারবে না, খুব নিন্দাজনক। আর এর জবাব বিজেপি যথাযোগ্যভাবে দেবে। আমাদের এলওপি আশা করি এর যথাযোগ্য জবাব আরো খুব ভালো করে দেবে। আর বিজেপির প্রত্যেকটা ঘরে এর তীব্র নিন্দা জানাচ্ছে, ধিক্কার জানাই এই সরকারকে, ধিক্কার, অবিলম্বে পদত্যাগ করুন। কিসের এত মাননীয়, কিসের এত লোভ? গদির লোভ, যে গদিটার ওপরে, যে চেয়ারের গদির ওপরে বসে আছেন না, সেই 4টে চেয়ারের পায়া না খেয়ে নিয়েছে, সাধারণ মানুষ জ্বালা যন্ত্রণায় খেয়ে নিয়েছে। আর সেটা তো সাধারণ মানুষের উপরে তো যেভাবে পাচ্ছে সেভাবে তো অত্যাচারটা তো করছে, কিন্তু ফ্রন্টে বিজেপিকে ধাক্কা মারছে, ধাক্কাটা বিজেপিকে মারছে। আদৌ শুধু বিজেপি না, সাধারণ মানুষকেই মারছে, কিন্তু যেহেতু বিজেপি প্রতিবাদটা করতে যাচ্ছে বলে ওই জন্য বিজেপিকে ধাক্কাটা মারছে। দেখুন, এই এত কিছু হওয়ার পরেও মমতা ব্যানার্জি বললেন যে আমি বাঙালি নিয়ে বলতে গিয়ে, বাঙালি রশ্মিতার কথা বলতে গিয়ে হিন্দি বলয়, অর্থাৎ বিজেপির দিকে ঠিক আঙ্গুল, তারা আমাকে আক্রমণ করলো, তারা আমাকে করতে দিচ্ছে না, বলতে দিচ্ছে না। বাঙালি রশ্মিতা চায় না বিজেপি। এটা তো ফালতু কথা। হিন্দি তো মানে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, আর আমাদের বাঙালি সর্বত্র জায়গায় আছে, কটা বাঙালি সেখানে অত্যাচারিত হচ্ছে। আর এটা বর্তমান সরকার, এটা একটা খুব ভালো পয়েন্ট ওরা মাথায় ঢুকিয়েছে যে বাঙালি অবাঙালি বলে এদের মধ্যে লড়াই বাঁধিয়ে দাও। কারণ যারা ধরুন বেঙ্গলের বাইরে যারা যাতায়াত করে, কিংবা যাদের সারাউন্ডিং ফ্যামিলি আছে, তারা তো জানে না যে ভারতবর্ষে মানে অবাঙালিরা কিভাবে মানে বিজনেসে ডেভেলপ করছে, নতুন প্রজেক্ট হচ্ছে, এই হচ্ছে। তো সেই জন্য তো তারা তো বেশি একটু বিজেপিকে তো ভোটটা বেশি দিচ্ছে না, সেই জন্য তো এরা বাঙালি অবাঙালি করে আর কি
মানে নষ্ট করতে চাইছে সংস্কৃতি। বাংলা বাঙালির তো বিষয় একেবারে বাংলা বাঙালি আক্রান্ত সমস্তটাই বলছেন, কিন্তু যখন এ বাংলায় বাঙালি আক্রান্ত হয় তার দায় কি মুখ্যমন্ত্রী নেন? হ্যাঁ, না তখন নেয় না, তখন তো উনি চোখ বন্ধ করে থাকেন। ওনার হলো চশমাতে ডে লাইটের ওনার হলো দুটো পাওয়ার আছে, মানে নিজের দলে যখন হয় তখন ওটা নাইট মুড হয়ে যায়, তখন উনি দেখতে পান না। আর যখন অপোনেন্ট কিছু হয় তখন উনি ডে হয়ে যায়, মানে পিঁপড়েটাকে উনি মানে তিলটাকে উনি তাল করে দেন, অপোনেন্ট হলে তিলটাকে তাল করে দেয়। আর অন্য জায়গায় তাল কেন, বোম ফেটে গেল উনি সেটাতে বলে কিছুই হয়নি, কিছুই হয়নি, এটাই হয়। আর বাঙালি অবাঙালি অস্মিতাকে মাননীয়া নিজে নষ্ট করছে, ওনার দলের তারা নষ্ট করছে। এখানে বিজেপির এখানে কিছুই মানে ভূমিকা নেই। আপনি এই যে এতগুলো বললেন, ভয় পাচ্ছেন না? 200 সেনা তাকে দেখে পালিয়ে গিয়েছে। ও বাবা, 200 সেনা কেন, ভয় বিষ্ণু মাতার ভয়, বিষ্ণু মাতার ভয়ে উনি গেছেন, বা 200 সেনা পালিয়ে গেছে। যে সেনা পাকিস্তানের মতন ঢুকে সেখানে একেবারে মানে হলদি থেকে পুরো সুয়াগরাত মানিয়ে দিল পাকিস্তানকে, আর সেখানে 200 সেনা মানে বিষ্ণু মাতাকে দেখে আসলে সাদা শাড়ি পরা দেখছে বাবা কোন শেওড়া গাছের পেতনি, এক্ষুনি পশ্চিমবঙ্গকে গোটা গিলা হা করে খেয়ে নিচ্ছে। আর ওই 200 সেনা তো ওনার কাছে কিছুই নয়। আর 200 সেনার কাছে আগ্নেয় অস্ত্র নিশ্চয়ই আছে। এবার 200 সেনা বলছে বাবা আমার কাছে তো এইটুখানি আগ্নেয় অস্ত্র, মাননীয়ার পিছনে কি জানি বাবা কি অ্যাটম বোম ফোম আছে, এক্ষুনি ধুস করে উড়ে যাবে, ওই জন্য হয়তো পালিয়ে গেছে। আর আর উনি সব থেকে বড় কথা, সেনারা কেন পালাবে? সে ভারতীয় সেনা পালায় না, ভারতীয় সেনারা পাকিস্তানে ঢুকে গিয়ে সেখানে মানে ওড়ায়। এখনো অপারেশন সিঁদুর আমরা দেখেছি যে এখনো তাণ্ডব শেষ হয়নি, তো সেনারা পালায়নি। উনি আসলে বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানের দালাল, সেই জন্য ভারতীয় সেনা দেখে উনি নিজেই সরে গেছেন। এখন মানে পাকিস্তান মানে ভারতীয় সেনা ওনাকে দেখে পালাবে? ভারতীয় সেনা না, যেদিন মনে করবে ওই মুহূর্তে, সেনারা কাউকে কোনো কিছু পাত্তা দেয় না। ওনার যদি ওই মুহূর্তে মনে হতো না, তো ওনাকে পালাবার সময় অবধি দিত না। আর পাকিস্তান আর সেনারা কেন পালাবে? উনি পাকিস্তানের দালাল, বাংলাদেশের ঘরের উনি মেয়ে, পাকিস্তানের দালাল রোহিঙ্গাদের দিচ্ছে, সেই জন্য উনি পালিয়েছে, ভারতীয় সেনা পালায় না। পরের দিন বদলা নেওয়া হলো, এই যে সেনার একটা গাড়ি ডান দিকে ঘুরছিল সেটাকে দাঁড় করানো হলো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলো 2 সেনা আধিকারিক। হেয়ার স্ট্রিট থানার ঘটনা একেবারে এইটাও কি বদলা? আমি বলছি সেনা পুলিশ লড়াই শুরু হয়ে গেল। এটা সেনা পুলিশ লড়াই না তো, পুলিশ কলকাতার পুলিশ হলো রোহিঙ্গা পুলিশ, রোহিঙ্গা সাপোর্টারের পুলিশ। আর সেনা হলো ভারতীয় জওয়ান, ভারতবর্ষের বীর পুত্র, আমাদের ভাই, ওরা ভাই, ভারত মায়ের সন্তান ওরা। আর পুলিশ গুলো হলো মাননীয়ার পোষা কুত্তা, ওই জন্য তো ওরা ভারতীয় দেখে ওই জন্য ওরা লড়াই শুরু করছে, কিছুতে ইস্যু পাচ্ছে না, ওই জন্য ওদের আসলে ভারতীয় সেনার সাথে কেউ পারে না, আশেপাশের কেউ পারে না, ওই জন্য ওরা ট্রাকটাকে নিয়ে কি করবে, মানে ওই জন্য ওটাকে জাস্ট ওটা বদলা না, ওটা সেনাটা তো মাথা ঘামায় না, ওসব এদের মতন এই ওই ছোটখাটো ইঁদুর নিংটি ফেন্টিদেরকে নিয়ে এরা মাথা ঘামায় না, ওদের এইটাতে ওরা নিজেদের হাইলাইট করার জন্য যে দেখো আমার গায়ে গন্ধ নেই, ওদের গায়ে গন্ধ আছে, গন্ধ ছোড়াছুড়ির জন্য এটা করলো। আসলে ওদের গায়ে তো ওই কালীঘাটের ওই মানে পচা খালেতে এত গন্ধ না, তো ওই গন্ধটা আর কি ভারতের সাথে আর কি ভারতীয় সেনার সাথে ছোড়াছুড়ি করে।